মঞ্চে আসীন আছেন আমাদের এই ইন্ডিয়া জোটের অন্যতম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের এই ত্রিপুরা রাজ্যের প্রাক্তন প্রদেশ সভাপতি, প্রাক্তন বিধায়ক শ্রী দিবাচন্দ্র রাঙ্খল মহোদয়। মঞ্চে আসীন আছেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বরিষ্ঠ প্রবীণ নেতৃত্ব, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন নির্বাহী সদস্য গজেন্দ্র ত্রিপুরা মহোদয়, আমাদের পার্টির নেতা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা মহোদয় এবং আজকের এই সমাবেশে এই করমছড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত মায়েরা, বোনেরা, বন্ধুগণ এবং একটু আগে প্রায় 40 জন যুবক, বর্তমান যৌবনের যারা প্রতিনিধি, যারা ভুল বুঝে একদিন ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, ত্রিপুরা মাথায় আইপিএফটিতে ছিলেন, তারা এই মুহূর্তে আমাদের এই দেশপ্রেমিক জোটে তারা সামিল হওয়ার জন্য অঙ্গীকার ঘোষণা করেছেন। আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমার আগে 3 জন বক্তা এবারের নির্বাচনের গুরুত্ব, সমস্ত নির্বাচনের এই গুরুত্ব শুধু লোকসভা কেন, বিধানসভা, এডিসি, এমনকি ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তারও স্বীকার করা যায় না। লোকসভা তো বটেই, কিন্তু তার মধ্যেও এই লোকসভা নির্বাচন, এর আগে 17টা এরকম নির্বাচন হয়ে গেছে। পরিস্থিতির বিচারে দেশ এখন যে ধরনের হুমকির সম্মুখে ভারতীয় জনতা পার্টির কাছে, এটা এখন একটা শুধুমাত্র একটা নির্বাচন বললে এটাকে ছোট করে দেখা হবে। এবারে নির্বাচন দেশ রক্ষা করা, অর্থাৎ দেশের মানুষের অধিকারকে রক্ষা করা। লোকসভা বা এরকম একটা জাতীয় রাজনৈতিক, এই জাতীয় একটা নির্বাচন, আমরা যদি তার গুরুত্বকে যদি আমরা অনুধাবন করতে চাই, আমরা কিভাবে এই ছোট্ট ত্রিপুরা রাজ্যের একটা জেলা, এই ধলাই জেলার এই লংথরাই ভ্যালি মহকুমাতে দাঁড়িয়ে আমরা কিভাবে তার ব্যাখ্যা করতে পারি? আমাদের প্রত্যেকের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। গেল 75-76 বছরে আমাদের ভোটেই তো বারবার কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে। হ্যাঁ, সরকার তার বহু কাজ, সরকার দেশের প্রতিরক্ষা অর্থাৎ সৈন্যবাহিনী সামলায়, সরকার দেশের সীমানা অন্য দেশের সাথে সেটা সামলায়, সরকার দেশে বড় বড় বাঁধ তৈরি করে
রাস্তা নির্মাণ করে, বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদি স্থাপন করে, আমরা এগুলো জানি। কিন্তু একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যেমন এই ধলাই জেলাতে এখানকার বেশিরভাগ মানুষ আমাদের ট্রাইবেল অংশের, স্বাধীনতা এত বছর বাদেও তাদের একটা ভালো অংশ তারা এখনো জুম কাজে বা জুম চাষে তারা তাদের জীবিকা নির্বাহ করে, গ্রামে বসবাস করে। আর অন্যরা সাধারণ জমি জমা আছে, এখানে চাষবাস করে। বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর সেখানে এই চাষবাসে নতুনত্ব এসছে, রাবার বাগান ইত্যাদিতে কিছু পয়সা করে মানুষের হাতে আছে। আর শিক্ষা দীক্ষা সম্প্রসারণ হওয়ার কারণে 2-4 জন চাকরি বাকরি ইত্যাদির মাধ্যমে তাদের সংসার প্রতিপালন তারা করে। এই অংশের লোকের কাছে আমাদের রাষ্ট্রের তরফ থেকে, দেশের তরফ থেকে সরাসরি তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য এ যাবৎ মনে রাখার মতো বা গুরুত্বপূর্ণ আমাদের এই পার্লামেন্ট, যে পার্লামেন্টের সদস্য নির্বাচিত করে আমরা পাঠাই, কি আইন তৈরি করেছে, এগুলো যদি আমরা হিসাব করতে চাই, গুনতে যাই, সংখ্যা খুব বেশি না। তার মধ্যে অন্যতম কি কি? 2004 সালে কংগ্রেস, কমিউনিস্ট এবং অন্যান্য সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হওয়ার পর তখনও অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপিকে হারিয়ে দিল্লিতে যে সরকার তৈরি হয়, সেই সরকার 100 দিনের কাজের গ্যারান্টি আমাদের দেশের গ্রামীণ পরিবারের জন্য, গ্রামীণ মানুষের জন্য সরাসরি। এর আগে এরকম কোনো আইন ছিল না, সেটাই প্রথম আইন। মাত্র 100 দিনের কাজ, টাকার অঙ্কে হিসাব করলে খুব বেশি না, বছরে 25-30 হাজার টাকা। আর সেই কাজের মাধ্যমে আপনার ক্ষেত, কৃষি জমি এটাকে সমৃদ্ধ করার ব্যবস্থা। দ্বিতীয় এরকম আইন কি? বন অধিকার আইন। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে এই লংথরাই বা গন্ডাছড়া, কাঞ্চনপুর, এই সমস্ত মহকুমা অংশের মানুষ একটা সময় এরকম একটা আইন না থাকার ফলে গরিব জমিয়ারা, গরিব ট্রাইবেলরা প্রচন্ড অর্থনৈতিক জঞ্জাট, অর্থনৈতিক নিপীড়ন, অভাব অনটনের শিকার হতো। কারণ দেশে যে জঙ্গলের আইন, বন আইন, এই আইন একটা বাঁশ কাটতে দেয় না, একটা এক গোছা ছন কাটতে দেয় না, রান্নার জন্য একটা লাকড়ি তুলতে দেয় না। ফরেস্ট আইন, ফরেস্টের চোখে এটা অন্যায়, কাজে তাদের জেল হতো, জরিমানা হতো, জুম ক্ষেত নষ্ট করা হতো। আর যেহেতু জঙ্গল কাটা, জুম করা এটা বেআইনি, সরকারের তরফ থেকে সেই জুম চাষে কোনো সাহায্য দেওয়া যেত না। সেই ইউপিএ সরকার আইন তৈরি করলো বন অধিকার আইন, যে না, এই বনে বসবাসকারী অংশের মানুষ, তাদের দখলে যদি জমি থাকে
25 কানি অব্দি জমি সর্বোচ্চ একটা পরিবার পেতে পারে এবং বংশানুক্রমে এই জমি তারা ভোগ করবেন। যে জঙ্গলের বাঁশ কাটতে গিয়ে, লাকড়ি কাটতে গিয়ে এক সময়তে জেল হতো, সেই জঙ্গলে আমাদের সেই পরিবারের মানুষ আজকে রাবার বাগান করে, সে এখন তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। কেউ কেউ 2 চাক্কার গাড়ি, 3 চাক্কার গাড়ি, 4 চাক্কার গাড়ির মালিক, দালান ঘরের মালিক। তৃতীয় আইন, হ্যাঁ, আমাদের দেশে রেশন ব্যবস্থা আগেও ছিল। আগে বলতো, আমরা ছোট থাকতে বলতো ডোল, রেশন বলতো না, ডোল। এরপর আস্তে আস্তে রেশন কার্ড হতো। কিন্তু রেশন কার্ড হলেই সরকার সে রেশন কার্ডে তার খাদ্যশস্য দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। এই ইউপিএ সরকার, কমিউনিস্ট এবং কংগ্রেস ঐক্যবদ্ধ সরকার, কমিউনিস্ট পার্টি সরাসরি মন্ত্রিসভায় না গেলেও বাইরে থেকে সমর্থন করার মধ্য দিয়ে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন, যে আইনের হাত ধরে আমাদের দেশের প্রত্যেকের ঘরে গরিব মানুষ যারা 5 কেজি করে রেশন দেয়। যদিও নরেন্দ্র মোদী বা বিজেপিরা তারা দাবি করে, তারা বড়াই করে তারা দিচ্ছেন, কিন্তু আইনটা কি করেছে? কার আইনে নরেন্দ্র মোদী সরকারকে এই 5 কেজি চাউল বা ভর্তুকিতে এই সমস্ত খাদ্যশস্য দিতে বাধ্য হচ্ছেন? আজকে 2004 সালে সে সরকার তৈরি না হলে তা হতো না। আরো অনেক কিছু আছে, সেগুলো আমি বলবো না। তাহলে এই যে লোকসভা, তার গুরুত্বটা কি এই কয়েকটা আইনের মধ্যে বোঝা যায়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সবচেয়ে দুর্বল অংশের মানুষ, তাদের কল্যাণে যদি এরকম কিছু আইন তৈরি করতে হয়, এটা সে লোকসভাই পারে। সে লোকসভায় দেশের বৃহত্তম অংশের মানুষকে সে সুযোগ দিতে পারে। তার বাইরে রাজ্য সরকারগুলো সদিচ্ছা থাকলে অবশ্যই কিছু পারে, কিন্তু তার এটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের ওয়াদা করে যে বিজেপি সরকার এসছে গত 2 ক্ষেপে, দেশের মানুষকে নানাভাবে ভাগাভাগি করে তারা এরকম জনমুখী দেশের মানুষের কল্যাণে একটা আইন তো করেইনি, বরঞ্চ গত 10 বছর মানুষের এই অধিকারের উপরে থাবা বসিয়েছে। এটাকে তুলে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, নানাভাবে এই সুযোগগুলো থেকে বঞ্চিত করছে। আজকে 100 দিনের গ্যারান্টি থাকলেও আপনাদের এই মনু ব্লকে, আপনারা যারা মনু ব্লক এলাকার মানুষ, গত 10 বছর অভিজ্ঞতা কি 50-60 দিনের বেশি কোনো কাজ হয় না, আর হলেও তার পুরো মজুরি পায় না। যে যৎসামান্য এ কাজ হয়, এখানে নির্বাচিত কোনো ভিলেজ কমিটি নেই, কিন্তু অনির্বাচিত, সংবিধান বহির্ভূত, বেআইনি এরকম কিছু মাতব্বর, তাদের পরিচয় তারা বিজেপির হুমরা চুমরা। আজকে এরাই অন্যায়ভাবে ভিলেজ সেক্রেটারির উপরে, পঞ্চায়েত সেক্রেটারির উপরে, বিডিওর উপরে, পিডব্লিউডি এগ্রিকালচারের উপরে এরা ছড়ি ঘোরায়। অন্যায়ভাবে তাদের পার্টি অফিস থেকে তৈরি করা তালিকা অনুযায়ী বেনিফিশিয়ারি ঠিক হয়,
আমাদের সংবিধান এটা অনুমোদন করে না, এটা অ্যাপ্রুভ করে না, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আজকে এই ত্রিপুরা সহ সারা দেশে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহর দল এই বেআইনি কাজটা করে চলেছে, যেন এটা তাদের বাপের সম্পত্তি, দলের সম্পত্তি। বন অধিকার আইন, বন্ধুরা, গত 10 বছরে মোদীর শাসনে বা গত 6 বছরে এখানে বিপ্লব দেব এবং মানিক সাহার শাসনে কেউ বলতে পারবেন? যারা বিজেপির দলের পেছনে হেঁটেছেন, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন, বিজেপির নেতাদেরকে খুশি করার জন্য বিরোধী দলের উপরে হামলা হুজ্জতি চালিয়েছেন, তারাও কি পেয়েছে? কেউ পাট্টা পেয়েছে? এরকম একটা নজির এই মনু ফরেস্ট ডিভিশনের অধীনে দেখাতে পারবে কেউ? পারবে না। উল্টা নানাভাবে যারা এই পাট্টা জায়গাতে রাবার বাগান করেছে বা অন্য কিছু করেছে, তাদের উপরে নোটিশ জারি করেছে। যদিও বেআইনিভাবে যারা জঙ্গল সাফ করে দিচ্ছে, এই যে শম্ভুলাল চাকমার নেতৃত্বে শৈলেংটা থেকে ছামনি অবধি রাস্তার 2 পারে সেগুন বাগান, কি সুন্দর সেগুন বাগান। সেই সেগুন বাগানে শম্ভুলাল চাকমা তার নেতৃত্বে বাইরে থেকে নিয়ে এসে কিছু লোককে সেখানে বসানো হচ্ছে এবং অবৈধভাবে এদের পাট্টা ইত্যাদি পাইয়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে পুলিশ, এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে না, কিন্তু যারা আইন অনুযায়ী, অধিকার অনুযায়ী যারা পাট্টা পেয়েছে, এদের উপরে যাবতীয় সরকারের আক্রমণ, সরকারের নানাভাবে জুলুম। কাজী বন্ধুরা, এই বিজেপি গত 10 বছর যে আইন আপনার অধিকার স্থাপন করেছে, যে আইন আপনাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়েছে, এই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়, এই আইনকে তুলে দিতে চায়। আবার যদি আসতে পারে, আবার যদি ভোট ভাগাভাগি করে আসে, এই আইনটাই তুলে দেবে, এই আইন থাকবে না। কি হবে? গত 10 বছর আপনি ইতিমধ্যে শুনেছেন, এই নির্বাচন ঘোষণা হওয়ার প্রাক্কালে সারা দেশে হইচই। কি? একটা বন, নাম হলো নির্বাচনী বন। 2017 ইংরেজিতে এই বন, এই আইন মোদী সরকার, রিজার্ভ ব্যাংক এবং দেশের তাবর বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় আইনজ্ঞ, এদের সমস্ত বাধা নিষেধ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার জোরে সে আইন তৈরি করেছে। আমিও তখন পার্লামেন্টের সদস্য ছিলাম, আপনারা পাঠিয়েছেন আমাকে, আমরাও পার্লামেন্টে বিরোধিতা করেছি। এরকম একটা আইন তৈরি করা যায় না যে ভারতবর্ষের পুঁজিপতিরা, কালোবাজারিরা, তারা কোন রাজনৈতিক দলকে টাকা দেবে। পুঁজিপতি, কালোবাজারে এরা যদি কোনো রাজনৈতিক দলকে টাকা দেয়, এই টাকাটা খোলা মনে দেবে না, কোন একটা স্বার্থ পাওয়ার জন্য দেবে। আর সেই টাকা বিরোধী দল তারা পাবে না। কারা পাবে? যে সরকারের আছে, সরকার বিজেপি দল, তাদের কাছ থেকে
বিভিন্ন সুযোগ পাওয়ার জন্য নানাভাবে কন্ট্রাক্টরের কাজ, সাপ্লাইয়ের কাজ, নতুন নতুন লাইসেন্স এই দেশের মানুষের উপরে শোষণ করার জন্য। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিরা শুনেনি। গত 7 বছর পার্লামেন্টে বহু তর্কাতর্কি করার পর ভারতের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত এই গত কদিন আগে 15ই ফেব্রুয়ারি ঘোষণা করেছে এটা বেআইনি। দেখা গেল ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে চলে গেছে। বিজেপি সেই টাকা পাওয়ার জন্য যারা স্বেচ্ছায় টাকা দেয়নি বা তাদের সাথে পর্তা করে টাকা দেয়নি, এদের ঘরে পুলিশ পাঠিয়েছে, হুমকি দিয়েছে। এইভাবে বিজেপি দল শাসন ক্ষমতাকে ব্যবহার করে তার ব্যাংক ব্যালেন্স বাড়াও, আর সে টাকায় এমএলএ কিনো, এমপি কিনো, বিরোধী দলের সরকার ভাঙো, আর নির্বাচনগুলোতে কোটি কোটি টাকা খরচ করো। এই যে গতকাল আগরতলাতে একটা জনসভা, নরেন্দ্র মোদী, আপনারাও ওই মাঠে অনেকে গেছেন, স্বামী বিবেকানন্দ মাঠ বা আস্তাবল মাঠ। আমরা কি শীতকালে কি গ্রীষ্মকালে আস্তাবল মাঠে যদি জনসভা করে শুধু মঞ্চটা একটু সাজাই আর কয়েকটা চেয়ার কোনো রকম আমরা দিই, বাকিরা গ্যালারিতে বসে, শতরঞ্জিতে বসে। আর গতকাল নরেন্দ্র মোদীর 21 মিনিটের ভাষণ, 21 মিনিটের ভাষণ দেওয়ার জন্য নাই নাই করে সেই মাঠে গতকাল 80 লক্ষ টাকার উপরে খরচ করেছে। 80 লক্ষ টাকার উপরে। গুয়াহাটি থেকে বিরাট বড় বড় তাঁবু নানাভাবে সাজানো। কার টাকা এগুলো? কোথাকার টাকা? এইভাবে নির্বাচনী বন্ড তুলে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে চমকানো যায়, এইভাবে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে ব্যবহার করে। এই কারণে বন্ধুরা, এবার এই বিজেপি যারা আমাদের সংবিধান, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ কাঠামো, এটাকে অস্বীকার করে বিরোধী দলের মুখ্যমন্ত্রী, বিরোধী দলের সরকার ভেঙে দেয়, এরা যদি ক্ষমতায় নাও আসতে পারে, কালো টাকা দিয়ে এমএলএ কিনে, গণতন্ত্র নেই। এই গণতন্ত্র বাঁচানোর জন্য এবার ধর্মনিরপেক্ষ জোট। এখন তৃতীয়বার আবার ক্ষমতায় বসতে চায়, কিন্তু দেশের সমস্ত সমীক্ষা, এমনকি নির্বাচন চলাকালীন সময়তেও বড় বড় প্রচার মাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা, এগুলিতে সব বিজেপির কিনা। তাদের কথাই সেখানে লেখা হয়, অন্য কথা যেটা বাস্তব সত্য এগুলো লেখে না। কিন্তু সোশ্যাল মিডিয়া, এখানে এখনো সেরকম ভাবে বিজেপির নিয়ন্ত্রণ নাই। সেখানে কি দেখা যায়? নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রোগ্রাম পয়সা করে দিয়ে, এটাকে বলা হয় বুস্টিং। বুস্টিং করিয়ে কিছু লোক এগুলো দেখে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের রাজ্যের মানুষ, আমাদের দেশের মানুষ এগুলো আর দেখতে চায় না, দেখে না। কাজেই আবার সেই মিথ্যার জুলি, মিথ্যা প্রতিশ্রুতি। কি বলছেন এখন? 2014 সালে বলছিল বছরে 2 কোটি চাকরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন, কৃষকদের সমস্ত ঋণ মুকুব,
জিনিসপত্রের দাম অর্ধেক নামিয়ে আসবেন। 2014 থেকে 2019 দ্বিতীয়বার এই শব্দগুলো একবারের জন্য উচ্চারণ করেনি। 2 কোটি চাকরি যদি বছরে হয়ে থাকে, 10 বছর আজকে 20 কোটি চাকরি